হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ছল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় নম্বর কোশ্চেনটি, বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল। তো পেজ নম্বর হলো 19। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা। অম্বুরাশি সুতা বলতে এখানে বোঝানো হয়েছে দেবী লক্ষ্মীকে। বীরেগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো গীতা। আজ বাড়ি থেকে কোন চিঠি পেয়েছেন নাকি, এই কথাটির বক্তাকে এখানে তলওয়ার কর। ন্যায় অন্যায় যে সমাসের উদাহরণ সেটি হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ ন্যায় অন্যায়। যে সমাসে পূর্বপদের সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থটি প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে তৎপুরুষ সমাস। এরপরে আমরা আলোচনা করব 2 দাগের কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2, 3, 4, 5 এগুলো এখন আমরা আলোচনা করব। কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। কে কার পায়ের ধুলো নিতেন? বহুরূপী গল্পে জগদীশ বাবু একজন সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। কে কি তুলে রেখেছে? যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। বক্তা তুলে রেখেছিল গাজার কলকে। এবার মহানিশার শেষে কে কিভাবে আসবে? প্রয়াল্লাস কবিতায় কবি আশা করেছেন যে ধ্বংসের কালরাত্রির শেষে নতুন ভোরের সূর্য বিপুল সম্ভাবনা জাগিয়ে হেসে উঠবে। এরপরে 2-4 হাদিক মোড়ে কে কখন নিজেকে ধিক্কার দিচ্ছেন? শত্রুপক্ষের সৈন্য যখন লঙ্কাকে ঘিরে ফেলেছে তখন তিনি নারীদের সঙ্গ প্রমোদ কাননে বিলাসে সময় কাটাচ্ছেন, এই ভেবেই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছিলেন। এরপরে 2-5 রাজর্ষি শব্দের ব্যাসবাক্য কি হবে? বিশেষণ ও বিশেষ্য পদ মিলে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারায় সমাস বলে। যেমন যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। তিনের কম বেশি 60 শব্দের নিচের প্রশ্নের উত্তর দাও। কি সার সে নর? তারে ডরাও ও আপনি। বক্তা কে? কাকে একথা বলেছেন? সে নর বলতে কাকে বোঝানো হয়েছে? কর্তা ও কর্ম। তো মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশে থেকে গৃহীত আলোচ্য পংক্তিটিতে লঙ্কেশ্বর রাবণের রামচন্দ্রকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে। তো ভয় পাওয়ার কারণ, রামচন্দ্র মায়াবী দেবতারা তাকে নানাভাবে সাহায্য করে চলেছেন, তাই নিশা রণে মারা গিয়েও রামচন্দ্র পুনরায় বেঁচে উঠেছেন। স্বয়ং বিধাতাই রাবণের প্রতি বিরূপ। রামচন্দ্র সামান্য মানুষ হলেও তাই তাকে তিনি ভয় পান। রাক্ষস কুলের ভরসা প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে তাই যুদ্ধে পাঠাতে তার মন শঙ্কিত হয়ে থাকে। একাল সময়ে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এরপর যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কাকে খোঁজা হচ্ছিল? তার কালচারের বিশেষত্ব কি ছিল? যিনি যাকে খুঁজছিলেন বাঙালি পুলিশ অফিসার নিমাইবাবু রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিককে খুঁজছিলেন। তো কালচারের কথা ভেবে দেখতে বলার কারণ কি? তো গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ এবং চেহারা ছিল খুবই হাস্যকর। তাকে দেখে মনে হচ্ছিল সংসারে তার মেয়াদ আর বেশি দিন নেই। একজন ডাক্তারি পড়া উচ্চশিক্ষিত রাজবিদ্রোহী কখনো এরকম ক্ষীণদেহী এবং রোগগ্রস্ত হতে পারে না। তার পোশাকের মধ্যেও থাকার
পোশাকের মধ্যেও থাকবে রচিত ছাপ। এই প্রসঙ্গে গিরিশ মহাপাত্র ও সব্যসাচী মল্লিকের কালচারের পার্থক্যের কথা বলা বা পার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে এখানে। প্রয়াল্লাস কবিতায় কার জয়ধ্বনি করা হয়েছে? প্রলয়ের জন্য উল্লসিত হওয়ার কারণ কি তা কবিতা অনুসরণে বিবৃতি করো। তো প্রয়াল্লাস কবিতায় কবি নজরুল ইসলামের দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন। আহ্বানের পুনরাবৃত্তির কারণ, তো প্রয়াল্লাস কবিতায় মোট 19 বার তোরা জয়ধ্বনি কর এই আহ্বান সূচক পংক্তিটি উচ্চারিত হয়েছে, যা বুঝিয়ে দেয় এই পংক্তিটিতেই কবি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আসলে প্রয়াল্লাস হল ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির বন্দনা। স্বাধীনতা প্রিয় যে তরুণের দল তাদের দুর্জয় সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরাধীনতা এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায়, তাদের এই জয়ধ্বনি করতে বলেছেন। কবির কথায় তারা হল অনাগত প্রলয়, নেশা নিত্য পাগল, কিন্তু তারাই সিন্ধু পারের সিংহদ্বারে আঘাত করে নতুন চেতনা, বিপ্লবের বার্তাকে বয়ে আনে। অসুন্দরকে দূর করতে তারা আপাতত ভয়ঙ্করের বেশ ধরে। এর মধ্য দিয়েই পৃথিবীতে নব প্রাণের প্রতিষ্ঠা ঘটে, প্রাণহীনতার বিনাশও হয়। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। জড়ায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। প্রলঙ্কারে শিবের মতো রুদ্র মূর্তিতে যে বিপ্লবী শক্তির অভ্যুদয় ঘটে, তারাই ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টি কারিগর। তাই তাদের অভ্যর্থনা জানাতেও হবে সমাজকে সুন্দর করে তুলতে। এই কারণেই তোরা সব জয়ধ্বনি কর পংক্তিটির পুনরাবৃত্তি হয়েছে কবিতায়। এ হল বিপ্লবী যুবশক্তির প্রতি কবির মুগ্ধ অভিবাদন। হরিদার জীবন এরকম বহুরূপের খেলা, দেখিয়েই একরকম চলে যাচ্ছে। হরিদার বহুরূপী ছদ্মবেশগুলি সংক্ষিপ্ত বর্ণনা দাও। বৈচিত্র্যময় জীবন। সুবোধ ঘোষের বহুরূপী গল্পে হরিদা ছিলেন অত্যন্ত গরিব মানুষ, কিন্তু ধরাবাঁধা ছকে জীবন কাটানো হরিদার পছন্দ ছিল না। তাই অভাবের মধ্যেই তিনি জীবনের বৈচিত্র্য খুঁজতেন। বহুরূপীর বৈচিত্র্যময় পোশাক সঙ্গী করেই তিনি অন্য সংস্থানের চেষ্টা চালাতেন। নানান ছদ্মবেশে হঠাৎ বিচিত্র ছদ্মবেশে পথে বের হতেন হরিদা। কখনো বা বাস স্ট্যান্ডের কাছে অন্যদের বেশে তাকে দেখা যেত, আবার কখনো শহরের রাজপথ ধরে বাইজির ঘুঙ্গুর বাজিয়ে চলে যেতেন। শহরের নতুন আসা মানুষ যারা হরিদাকে চিনত না, তারা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকত, আর পরিচিতরা তার কাণ্ড দেখে হেসে ফেলত। কখনো বোসকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাটকোট প্যান্ট লুম্ফ পরা ফিরিঙ্গি সাহেব, এরকম অজস্র রূপে হরিদাকে দেখতে পাওয়া যেত। এমনকি পুলিশ সেজে স্কুলের মাস্টার মশাইকেও তিনি বোকা বানিয়েছিলেন। পেশার প্রতিষ্ঠা। তার বিচিত্র সব সাজ আর চরিত্রের সঙ্গে মানানসই আচরণ মানুষ কখনোই হাসত, কখনোই তারিফ করত, কখনোই বা বিরক্ত হতো। আর হরিদা যা সামান্য বকশিস জুটত, তাতেই তিনি তার ভাতের হাড়ের দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেছেন। কিন্তু এই দারিদ্র্যের মধ্যেও হরিদা যেন মুক্ত প্রাণের আনন্দ খুঁজে নিতেন। এরপরে 5-এর কম বেশি 125 শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। নবাব বলতে কাকে বোঝানো হয়েছে? কোন ঐতিহাসিক ঘটনার প্রতি নির্দেশ করেছেন তিনি? বক্তা। প্রশ্নোদ্ধৃত কথাটি বলেছেন নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন। একথা বলার কারণ,
নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাসভঙ্গের জন্য ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে তার দরবারে ত্যাগ করতে নির্দেশ দেন। কিন্তু ইতিমধ্যেই সিরাজের যেসব উচ্চপদস্থ রাজকর্মচারীদের সঙ্গে ইংরেজদের গোপন সমঝোতা হয়েছিল, তারা এর বিরোধিতা করে সিরাজের আচরণের জগৎ শেঠ ক্ষোভ প্রকাশ করেন। মির্জাফরের সিরাজের বিরুদ্ধে লোকের মানহানি করার অভিযোগ আনেন। এমনকি সিপাহ সালার মির্জাফর জানিয়ে দেন যে সিরাজ এভাবে চললে তার হয়ে অস্ত্র ধারণ করা মির্জাফরের পক্ষে সম্ভব হবে না। এই সমবেত আক্রমণের সময় সিরাজের পাশে দাঁড়ান তার বিশ্বস্ত দুই সেনাপতি মীরমদন ও মোহনলাল। মীরমদন মির্জাফরের বিরুদ্ধে কখনোই কোনো যুদ্ধ সক্রিয় না হওয়ার অভিযোগ আনেন। মির্জাফরের এ ধরনের এই উদ্ধৃতা মানতে না পারার কথা বললে মোহনলাল তাকে মনে করিয়ে দেন, নবাবের কাজের সমালোচনাও সব সময় শোভন নয়। এই প্রেক্ষাপটেই মীরমদন প্রশ্নোদ্ধৃতি উক্তিটির মধ্য দিয়েই উপস্থিত সবাইকে নবাবের প্রতি দায়বদ্ধতা পালনের কথা মনে করিয়েছেন। 6-1 যন্ত্রণা কি জিনিস সেটা শেখো। কে কাকে বলেছে কথাটা? বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কিসের লোভ দেখিয়ে কেমন করে যন্ত্রণা দিতেন তা উপন্যাস অনুসরণে লেখো। উৎস মতিনন্দীর কোনি উপন্যাসের 7ম পরিচ্ছেদ থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত হয়েছে। প্রসঙ্গ, ক্ষিতীশ কোনিকে সকল সাঁতারু হিসাবে গড়ে তোলার জন্য তাকে কঠোর অনুশীলনের মধ্যে রেখেছিলেন। ক্ষিতীশ জানেন যতই ক্লান্তি আসুক পরিশ্রমের কোনো বিকল্প নেই। কোনিকে সেই উপদেশে দিতে গিয়েই ক্ষিতীশ আলোচ্য মন্তব্যটি করেছেন। তাৎপর্য বিশ্লেষণ। অবিরাম পরিশ্রম। ক্ষিতীশের করা নজরদারিতে অবিরাম পরিশ্রম কোনির দেহমন অবসন্ন হয়ে পড়ে। তার উপর খিদের তাড়নায় সে বারংবারে ধৈর্য হারিয়ে ফেলে। ক্ষিতীশও নাছোড়বান্দা ডিম কলা আর টোস্টের লোভ দেখিয়ে ক্ষিতীশ কোনিকে আরো 1 ঘন্টা জলে রাখতে চান। লক্ষ্যপূরণ। ক্ষিতীশ বুঝতে পারেন কোনির উপর অমানসিক অত্যাচার করা হয়েছে, কিন্তু কোনিকে থামলে চলবে না। লক্ষ্য তাকে পৌঁছেতেই হবে, তাতে জীবন থাক আর যাক। কঠোর পরিশ্রম ছাড়া কখনোই সাফল্য আসে না। তাই কোনিকে যন্ত্রণার সঙ্গে লড়াই করা শিখতে হবে। দাঁতে দাঁত চেপে লড়াই করে যন্ত্রণাকে হারাতে হবে। যার জীবনে যন্ত্রণা নেই, বাধা নেই, তার জীবনে সাফল্য বলে কিছুই হয় না। কঠিন প্রতিজ্ঞা। কঠিন প্রতিজ্ঞায় মানুষ অসাধ্যকেও সাধন করতে পারে। কোনিকে তাই করতে হবে। এই উপদেশের সাহায্যেই ক্ষিতীশ কোনিকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন, তাকে লড়াকু হয়ে সফল হয়ে উঠতে অনুপ্রেরণা জুগিয়েছেন। এরপরে আলোচনা করব 7 দাগের। পরীক্ষার সময় শব্দবিধি না মেনে মাইক বাজানোর ঘটনার প্রতিকার চেয়ে একজোট হলো এলাকাবাসী। এই বিষয়ে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি প্রতিবেদন রচনা করো। এখন এটি আলোচনা করব। Thank you for watching my video.